আপনি জিজ্ঞেস করবেন কীরকম? অভিষেক ব্যানার্জি কিন্তু মমতা ব্যানার্জি একদম জিততে পারবেন না, একদম জিততে পারবেন না। সেখানে যদি সংখ্যালঘু করে না, তাহলে সংখ্যালঘুরাই ওনাকে প্রথম ছোবলটা ওনাকে দেবে। বিকল্প হচ্ছে একদম শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জি তো সবসময় শুভেন্দু ফোবিয়ায় ভোগেন। দিদি যেদিন লোকসভাতে হেরে গেলেন মালিনী ভট্টাচার্যের কাছে, সেদিন আমার প্রথম দিদির বামফ্রন্টের জমানারই পুনরাবৃত্তি হচ্ছে। বামফ্রন্টে একবার বামফ্রন্ট থাকাকালীন সংখ্যাগুরু যারা সনাতনীরা আমাদের এখানে প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশের হিন্দু হত্যা নিয়ে। সেখানে দেখা গেল যে সেই পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। ইতিমধ্যে 19 জনকে গ্রেফতার করে আইন জামিন অযোগ্য মামলায় তাদেরকে মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে, এবং অনেকে তাদের মধ্যে অসুস্থ এবং কালকে লাঠির বাড়ি খেয়ে আজকে হসপিটালে ভর্তি। আমি তো সেই মিছিলে ছিলাম না, আমি টিভিতে প্রত্যক্ষ করেছি অন্যায় হয়েছে। আজকে যদি মমতা ব্যানার্জির পুলিশ বা মমতা সরকারের পুলিশ যদি এইভাবে সনাতনীদের ওপর আঘাত করে, দুর্ভাগ্যজনক, দুর্ভাগ্যজনক। আর ময়মনসিংহে যে ভাইটাকে আমার গাছে ঝুলিয়ে তারপরে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারা হয়েছে, তার নাম আমি শুনেছি দীপুচাঁদ দাস। সেটাও অত্যন্ত নিন্দনীয়। এ তো বামফ্রন্টের জমানারই পুনরাবৃত্তি হচ্ছে। বামফ্রন্ট থাকাকালীন একবার কসবায় বা বালিগঞ্জে, হয়তো তখন আমার জন্মই হয়নি, আনন্দমার্গীদের 19 জনকে পুড়িয়ে মারা হয়েছিল। সেই আনন্দমার্গীরা, তাদের বলা হতো আনন্দমূর্তি, আনন্দমূর্তি যে ছিলেন মেন, তারা ভর্তি হয়েছিলেন মমতাদি যখন উডল্যান্ডস নার্সিংহোমে ভর্তি হয়। মাথায় বাড়ি মেরেছিল লালু আলম, মমতাদি মারাত্মক আহত হয়েছিল, অ্যাবাউট টু ডেথ। তখন মমতাদিকে পিজি হাসপাতাল কোনো ট্রিটমেন্ট দেয়নি, এমনকি জল পর্যন্ত খাওয়ায়নি এবং বেড প্যানও দেয়নি। তারপরে ওখান থেকে উডল্যান্ডসে নিয়ে আসা হয়। আমরাও সঙ্গে সঙ্গে উডল্যান্ডসে আসি। দিদির দাদা, বড় ভাই আর কি, অজিত বন্দ্যোপাধ্যায়, আমরা কয়েকজন সহকর্মী আসি। তখন দেখেছিলাম আনন্দমার্গীরা ভিড় করেছিল, কারণ আনন্দমূর্তিজিও তখন ওখানে ভর্তি ছিলেন। আনন্দমার্গীরা কিন্তু একটু একটু এ টাইপের, একটু কিন্তু কি বলবো, সন্ন্যাসীদের তো আর উগ্র বলা যায় না। আমরা বলতাম আপনাদের কাছে পিস্তল টিস্তল আছে, দেবেন নাকি, আমরা চালাবো, গুলি চালাবো। সরি, তখন ওরা নিশ্চুপে থাকতেন। কিন্তু এ তো একই ঘটনার পুনরাবৃত্তি। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমি একজন সনাতনী হয়ে আমার ঘরে আপনারা বসার সঙ্গে সঙ্গে দেখলেন তো শঙ্খ বাজলো। আমার ঘরে ওপরে ভগবান জগন্নাথ প্রতিষ্ঠিত। আমার দুবেলাই ঠাকুরকে সেবা দিতে হয়, পুরোহিত রাখা আছে তার জন্য। ভগবান জগন্নাথ হচ্ছেন নারায়ণের অবতার, তাকে তো আমি স্পর্শ করতে পারি না, ওই জন্য পুরোহিত রেখেছি। তিনি পুরুষ মানুষ, মহিলাদের নারায়ণকে স্পর্শ করার অধিকার নেই। এইভাবে একের পর এক সনাতনীদের উপর হামলা বা আঘাত, এটা আমি একজন সনাতনী হয়ে তো সহ্য করব না। আর এভাবে যদি মমতা ব্যানার্জি সরকার বা পুলিশ, তারা যদি সনাতনীদের উপর লাঠিচার্জ করে, তাহলে তো আমরা একদিন সংখ্যালঘু হয়ে যাব। তো ভারতবর্ষ তো আর সেকুলারই থাকবে না। মমতাদিকে দেখি তো আমরা শিখেছিলাম, পেয়ার কা নাম হ্যায় হিন্দু, ইমান কা নাম হ্যায় মুসলমান, ত্যাগ কা নাম হ্যায় ঈসাই, আর শিখো কা নাম হ্যায় বলিদান। ইয়ে হ্যায় हमारा प्यारा हिंदुस्तान, झंडा ऊंचा रहे हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। তো আর থাকবে না, সেকুলার থাকবে না। মমতাদি তো আগে এরকম ছিলেন না। তিনি বাড়িতে কালী পুজো করতেন। কালী পুজোর সময় অবশ্য মা কালীর সিঙ্গার, মা কালীকে যা যা পড়ানো হতো সেগুলো আমি করতাম না, কিন্তু
সেগুলো বাড়ির মেয়েরা করতেন, মমতাদির বাড়ির ভাইয়ের বউরা বা কেউ একজন। কিন্তু আমাকে আলপনা দিতে দিদি ডাকতেন। কিন্তু মমতাদির বাড়িতে তো দিলীপ মহারাজ আসতেন, ভারত সেবাশ্রম সঙ্গে দিলীপ মহারাজ। মমতাদি তো তাকে যথেষ্ট সশ্রদ্ধ প্রণাম করতেন। এ কি হলো? দিদির এ কি বুদ্ধিভ্রম হলো? কি জানি। তিনি একদিন বললেন যে সংখ্যালঘু যারা রয়েছে তারাই নাকি একটা সময় এসে সংখ্যা গুরুদেরকে মানে নিরাপত্তা দেবে। কে বললেন? মমতাদি। সংখ্যালঘুরা এসে সংখ্যাগুরুদের নিরাপত্তা দেবে? হায় কপাল! আমরাই তো তাহলে সংখ্যালঘু হয়ে যাবো একদিন। মানে আমরা বলতে সনাতনীরা, হিন্দুরাই তো একদিন সংখ্যালঘু হয়ে যাবে একদিন। সংখ্যাগুরুদের পৃথিবীর এমন কোনো দেশ বা রাজ্য নেই যেখানে সংখ্যালঘুরা সংখ্যাগুরুদের দেয়। সংখ্যাগুরুরাই তো, মানে আমি জানি না কাদের সংখ্যাগুরু বলেন, মানে সংখ্যাতত্ত্বের ভিত্তিতেই তো সংখ্যালঘু সংখ্যাগুরু হন। সংখ্যাগুরুরাই তো ডমিনেট করে রাজ্য বা দেশটাকে। ওনার কাছে তো সংখ্যালঘুরা হচ্ছে ওনার জামাই আদরে রাখেন ওদের। তাহলে এই যে উনি বলছেন সংখ্যালঘুদের বেশি করতে দিচ্ছেন, দেখা যাচ্ছে যে আমরা পুজোর সময়তেও দেখলাম যে উনি মানে যখন রমজান মাস চলে ইফতার পার্টিতে যান, কিন্তু আমাদের কিছুদিন আগে গীতা পাঠ হয়েছে, সেখানে তো তিনি ছিলেন না। তিনি তো একজন ব্রাহ্মণ বাড়ির কন্যা। ভোট বড় বালাই। তিনি তো ওই সংখ্যালঘুদের ভোটেই এতদিন নির্বাচিত হয়ে এসছেন। ওই বলে না, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, ওই হুমায়ুন কবির আছে। আমি হুমায়ুন কবিরের একদম সমর্থক না, কিন্তু হুমায়ুন কবির বাড়ছে আস্তে আস্তে। এত যদি সংখ্যালঘু করে না, তাহলে সংখ্যালঘুরাই ওনাকে প্রথম ছোবলটা ওনাকে দেবে। তার জন্য উনি তৈরি থাকুন। দেখা যাচ্ছে এসআইআর হয়েছে আমাদের রাজ্যে, সেখানে যে খসড়া ভোটার তালিকা, সেখানে ভবানীপুর কেন্দ্র, যেটা মমতা ব্যানার্জির কেন্দ্র, সেখান থেকে প্রায় 45,000 নাম বাদ গেছে, এবং ওনার নিজস্ব বুথ যেখানে উনি ভোট দেন মেট্রো ইনস্টিটিউশন, সেখান থেকে 127 জনের নাম বাদ গেছে। তারপরেও কি আপনার মনে হয় যে এবার যে আসন্ন নির্বাচন সেখানে উনি জিততে পারবেন? একদম জিততে পারবেন না, একদম জিততে পারবেন না। সেখানে যদি শুভেন্দু অধিকারীকে দাঁড় করায়, ওনার তো শুভেন্দু ফোবিয়া আছে একটা, শুভেন্দু অধিকারীকে দাঁড় করায়, তাহলে শুভেন্দু ম্যাচ বার করে নেবে। মানে কোনোভাবেই কি আজ এবছর আর তৃণমূল কংগ্রেসের জেতার চান্স নেই না। আসল কাণ্ডারি যদি হেরে যায়, তাহলে দলটা টিকে থাকবে কি করে? দলটা তো ছিলই মমতাদির জন্য। মমতাদি যদি হেরে যান, তাহলে সরকার তো ফরমেশন হবে না। কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন কে? একটা দীর্ঘ সময় আপনি মমতা ব্যানার্জির ছায়া সঙ্গী ছিলেন। উনি কিছুদিন আগে বলেছিলেন উনি 14 বছর 2 কোটি কর্মসংস্থান দিয়েছেন। দেখুন, 2 কোটি কর্মসংস্থান উনি দিয়েছেন জানি না। উনি তো ভীষণ মিথ্যা কথা বলেন, ভীষণ মিথ্যা কথা বলেন। আমি দেখুন, ওনার সঙ্গে, ওনার ছোট বোন হিসেবে উনি আমাকে ভাবতেন কিনা জানি না, কিন্তু আমি ওনাকে আমার বড় দিদি হিসেবে ভাবতাম। আমি কি করিনি ওনার জন্য? ওনার মানে গা হাত পা মেসেজ করা থেকে শুরু করে সব করেছি, সেটা তো আমি ভালোবেসে করতাম। উনি শুনেই পাটা এগিয়ে দিতেন। আমি বললাম, দিদি তোমার পাটাকে একটু টিপে দেবো, তোর যদি কষ্ট না হয়। উনি ভীষণ স্যাডিস্ট। আমার কষ্ট হবে হবে ভেবেই কিন্তু উনি বলতেন। আমি বললাম, না না, কোনো কষ্ট হবে না দিদি। আর উনি কিন্তু আমাকে কোনোদিনও সোনালি বলে ডাকতেন না, সবসময় বলতেন মুটি। আমাকে বললেন, আমি তোকে মুটি বলি, তোর রাগ হয় না? আমি বললাম, না কেন দিদি রাগ হবে, এটা তো ভালোবাসার ডাক। সব মানে সমস্ত রকম পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি, সব রকম। বর্তমানে দাঁড়িয়ে আপনি যে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছে তাদেরকে কি বার্তা দেবেন? তৃণমূল ছাড়ুন, বিজেপিতে জয়েন করুন, কারণ তৃণমূল কংগ্রেস আর ক্ষমতায় আসবে না। আমরা তো পার্টিটা করি পার্টি ক্ষমতায় আসার জন্য। আমরা যখন তৃণমূল কংগ্রেস করেছিলাম, তখন একটা সময় ছিল যে কংগ্রেস সিপিএমকে খুব মারছে, অথচ সিপিএমের লাগছে না, সিপিএম কংগ্রেসকে খুব মারছে, কংগ্রেসের লাগছে।
দিদি ছিলেন তৃণমূল কংগ্রেসের, মানে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করার দিদি ছিলেন ব্রেন চাইল্ড, মানে দেবকী। আমরা হাজার হাজার যশোদা মিলে, কেউ বেঁচে আছেন, কেউ মারা গেছেন, এই তৃণমূল কংগ্রেসটাকে রাজ্যে প্রতিষ্ঠা করেছিলাম। দিদি কি একা লাঠি খেয়েছেন? আমরা কি কেউ লাঠি খাইনি? আমি কেন, অনেক সহকর্মী, অনেকে মারাও গেছে। কৃষ্ণ চক্রবর্তী রাজ্য বিধানসভায় কাজ করেন। কৃষ্ণ আছেন এখনো রাজ্য বিধানসভাতে। মুরারি চক্রবর্তী যে 21শে জুলাই মারা গেছিল, যাকে নিহত করা হয়েছিল, দিদি কৃষ্ণকে হাত ধরে নিয়ে গিয়ে পার্থদাকে বললেন, পার্থদা, ওর দাদা মুরারি চক্রবর্তী, আপনি জানেন। চ্যাটার্জি তখন অপোজিশন লিডার। তখন পার্থদা বললেন, আমাকে কি করতে হবে বলো। পার্থদা মমতাদিকে তুমি সম্বোধনে কথা বলতেন। তখন মমতাদি বললেন যে এরকম কৃষ্ণকে একটা চাকরি দিন, অপোজিশন লিডারও তো একটা কোটা থাকে। পার্থ বললেন, তাহলে ওকে এইখানে ঢুকিয়ে দাও, মানে সরকারি চাকরিতে ঢুকিয়ে দাও। আমি বিজেপি করছি, তখন বিধানসভায় গেছি। তখন কৃষ্ণ আমাকে বলছে, কৃষ্ণ বাঙাল, দিদি কোনো অসুবিধা পড়লে আমারে ডাকবা, আমি আসুম। তখন আমি বলছি, কৃষ্ণ তুই আসবি মানে? আমি তখন বিজেপি করি, আমি তখন তৃণমূল করি না। বলে আসুম আমি। কৃষ্ণ ভুলে যাস না, তোকে কিন্তু মমতাদি এই রাজ্য বিধানসভায় চাকরি দিয়েছেন, বলে আমার দাদা প্রাণটাও তো দিয়েছে। মানে এমন কোনো পরিস্থিতি হয়েছে যখন মানে দলীয় সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে আপনি সেখানে কোনো প্রতিবাদ করেছেন? কিরকম বলুন? মানে কোনো দলীয় সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে, সেখানে আপনি কোনো আপনার নিজস্ব মতামত রেখেছেন, সেটা হয়তো সেই দলীয় কর্মীদের পছন্দ হয়নি, তখন কোনো চাপ বা কোনো রকম হুমকি কি এসছে? না, কিচ্ছু হয়নি। কেন মিথ্যে কথা বলবো? দলীয় কর্মীদের, আমি তো একটা ডমিনেটিং ক্যারেক্টার ছিলাম চিরকালই। আমি ছোটোবেলা থেকেই আমি বলতাম, আমার প্রথম কথা হচ্ছে আমি নেজে নেজে খাবো। আমার মা বলতেন, কী রে তুই এত ছোটো বাচ্চা, নেজে নেজে খাবি? তখন নেজে নেজে খাবো মানে আমি নিজে নিজে খাবো। আমি ডমিনেটিং ক্যারেক্টার ছিলাম। তবে আমাকে তো প্রথম মন্ত্রিসভায় সৌগতদা বললেন, মমতা এবার তাহলে সোনালী মন্ত্রী হচ্ছে। তখন দিদি বললেন, কেন সোনালীকে মন্ত্রী করব? সোনালী দলের কাজ করবে, পারবি না মুটি? তখন আমি বুঝলাম যে আমাকে সাইফার করে দেওয়া হচ্ছে। বললাম, কেন পারবো না দিদি, খাটতে তো হবে, খাটবো। ববিদা, মানে এখন যে মেয়র ফিরহাদ হাকিম, তিনি দেখলেন আমাকে তৃণমূল কংগ্রেসে কোনো জায়গায় অসন্তুষ্ট হয়েছিলেন। পেপারে বেরোলো সেটা, যে ফিরহাদ হাকিম একটু অসন্তুষ্ট হয়েছে। আমি তো এত মানে পরিশ্রম করতাম, আমাকে থানা ঘেরাও করেছি। থানাতে আমি একটা অশালীন মন্তব্য করেছি একজন পুলিশ অফিসারকে। দিদি পার্থদাকে দিয়ে আমাকে বল, থানায় গিয়ে দিচ্ছিস। পার্থদা আমাকে বলছে। পার্থদা পরিস্থিতিটা জানার চেষ্টা করলো না, যে আমি একজন মহিলা, সরি, আমি কি পরিস্থিতিতে থানায় গিয়ে একজন ওসি শুদ্ধোধন বোস, তাকে ওরকম বাজে কথা বললাম। আমি গেছি, এবিপি আনন্দ গেছে আমার সঙ্গে, কভার করছে, মানে মিডিয়াকে তো আপনারা যেমন এসছেন, এবিপি আনন্দ ফটো তুলছে। ওসি তখন রাগ হলো যে আমাকে এত কভার করছে প্রেস। তখন উনি বলছেন, তোদের এমএলএর এত ফটো তোলার শখ, তাহলে আমার সঙ্গে আসতে পার। তো আমাকে বলছেন আমার সহকর্মীরা যে দিদি তোমাকে ওসি ডাকছেন। ওসি তখন কোথায়? ওসি বাথরুমে। তখন আমার মাথাটা গরম হয়ে গেল। আমি বললাম, আমি একজন ভদ্র বাড়ির বউ, আমার তখন বিয়ে হয়ে গেছে, সন্তান হয়নি, আমার তখন বিয়ে হয়ে গেছে। আমি একজন ভদ্র বাড়ির বউ, আর আমাকে বাথরুমে ডেকে বলবে আমার সঙ্গে ফটো তুলতে বল। তখন আমার মুখ দিয়ে বাজে কথাটা বেরোলো। তাহলে মানে এই যে নারী ক্ষমতায়নের কথা বলা হয়, তৃণমূল কংগ্রেসে কাজ করতে গেলে নারীরা কত সুরক্ষিত বা নিরাপদ? একদম সুরক্ষিত না, একদম সুরক্ষিত না। মমতা দিয়ে তো একজন নারী, মমতা দিয়ে তো একজন নারী। তাহলে যে আদর্শ, যে নীতি নিয়ে তৃণমূল কংগ্রেস এখানে ক্ষমতায় এসেছিল, তা তো পরিবর্তন হয়েছে আমরা হুম সবাই। হুম হুম এটা কি শুধুমাত্র ক্ষমতার লোভ? একদম ক্ষমতার লোক। মমতাদি খুব গ্রিডি, খুব গ্রিডি মমতাদি।
মমতাদি ক্ষমতার জন্য যাকে পারবেন তাকে সরিয়ে দেবেন, আর যাকে পারবেন তাকে কাছে টেনে নেবেন। তাদের শেষ প্রশ্ন, তার মানে এখন তৃণমূল কংগ্রেস যে দলটা রয়েছে সেটা কি তাহলে কর্মীদের দল তো আর নেই, কোন মানে বড় সংস্থা বা সংগঠন তাকে পুরোটাই কন্ট্রোল করছে? দেখুন, একসময় তো আইপ্যাক কন্ট্রোল করতো তৃণমূল কংগ্রেসটাকে। আইপ্যাক ঠিক করে দিত কে টিকিট পাবে আর কে টিকিট পাবে না, আজও করে। পিকে মানে প্রশান্ত কিশোর, সে নাকি এবার বিধানসভাতেও লড়েছিল, বিহার বিধানসভায়। তার কি অবস্থা এখন জানি না। আমরা ঠাট্টা করে বলতাম এ তো কিশোর কুমার, প্রশান্ত কিশোর না, এ তো কিশোর কুমার। এখন জানি না। দেখুন, আমি তো এখন তৃণমূল কংগ্রেস করি না, আমি এখন বিজেপি করি, আউট অ্যান্ড আউট বিজেপি করি। আর বিজেপি যতদিন বেঁচে থাকবো বিজেপিই করব। কারণ তৃণমূল কংগ্রেস আর ফিরে যাওয়ার আমার কোনো ইচ্ছা নেই বা তাগদও নেই। কারণ কোন দলটায় যাব বলুন, যে দলটা মূল্যবোধ দিয়ে শুরু হয়েছিল, সেই দলটার তো কোনো মূল্যবোধই নেই। আমি কংগ্রেসের করে বড় হয়েছি। কংগ্রেস করতে করতে দিদি যেদিন লোকসভাতে হেরে গেলেন মালিনী ভট্টাচার্যের কাছে, সেদিন আমার প্রথম দিদির বাড়িতে যাওয়া। তারপরে দিদি আমাকে আমার কাউন্সিলর, লোকাল কাউন্সিলর রত্নাসুরকে বলছেন, হ্যাঁ রে রত্না, তোদের ওই মেয়েটা আসেনি। তখন সরকারে আমরা নেই, আমার মনটা খারাপ। তখন রত্নাদি, আমরা বাঙাল তো, রত্নাদি বলে কার কথা কন? তখন বলো যে খুব ভালো স্লোগান দিত, বলো যে বয়া আইসে, বয়া বয়া পিছনে বয়া বয়া কান্তাসে। আপনি বাঙাল ভাষা বোঝেন? রত্নাদির নাম ছিল, ডাকনাম ছিল মনা। তখন দিদি বলল, দিদি তো একটু ওস্তাদ, দিদি বলল কেন বুঝবো না? এই তোর নাম কি? আমাকে বললেন, এই তোর নাম কি? আমি তখনও দিদিকে আপনি বলি, কিন্তু দিদি আমার নাম সোনালি, সোনালি গুহ। তখন বলল তুই আমার কাছে থাকবি? তখন আমি বললাম আমি একটু বাড়িতে জিজ্ঞেস করে আসি। তখন আমার বাড়িতে বাবা মা বেঁচে আছেন। তখন বলল তোর বাড়ি কোথায়? তখন আমার দাদা শেখরও, আমরা সবাই কংগ্রেস করি, আমরা ভাই বোন করলে ভাই করবে না, শেখর খুব ভালো বক্তৃতা রাখতেন। শেখরকে দিয়ে দিদি আগে বক্তৃতা রাখিয়ে ভিড় টানাতেন, তারপরে দিদি উঠতেন মঞ্চে। আমি বললাম দিদি ওই যে আপনি আমার বাড়িতে গেছিলেন তো? তখন বলুন কোন বাড়ি তোদের, কাদের বাড়ি? তখন আমি বললাম আমাদের বাড়ির পাশে একটা পোল মানে ব্রিজ ভেঙে গেছিলো, সেখানে আপনি রাত্রি 3:30 অবধি বসে ডুবুরি নামিয়েছিলেন, 2টো বাচ্চা মারা গেছিল। ও তুই শেখরের বোন? আমি বললাম হ্যাঁ। আমি বাড়িতে বললাম, বাবা মা কারুরই ইচ্ছা নেই, কিন্তু দিল্লি তো পলিটিক্স করলে তো দিল্লি যেতে সবার ইচ্ছা করে, পার্লামেন্ট দেখবো বা একজন বড় কোন লিডারের সঙ্গে থাকবো। 1990 সালের 9ই আগস্ট আমি দিদির বাড়িতে প্রথম ভাত খাই, মানে মমতাদির বাড়িতে। দিদি কোথাও একটা গেছিলেন, বেলা হয়ে গেছে, আমাকে বলেন সোনালি চল, আমার খিদে পেয়েছে, পেট চোচো করছে। দিদি খিদে পেয়েছে, দিদি চল আমার বাড়িতে রান্না করা আছে। আমি কী দিয়ে ভাত খেয়েছিলাম বলুন তো? আমাকে, ওরা তো এই দেশি মানে বীরভূমের লোক, আমাকে ওই বাড়িতে দেওয়া হয় মাছের টক, যে টক দিয়ে ভাত আমি খেতে জানি না। তখন অভিষেকের মা, অভিষেক ব্যানার্জির মা লতা ব্যানার্জি ভাত দিলেন। তখন আমি বললাম বৌদি আমি না মাছ খাই না। তখন দিদি বললেন লতা, ওকে তাহলে ঝর্ণার মা আমাকে হাঁসের ডিম পাঠিয়েছে 2টো, ওটা দিয়ে দে। এই আমার প্রথম মমতাদির কাছে থাকা বা খাওয়া। তারপরে তো ধীরে ধীরে। তাহলে এই যে অভিষেক ব্যানার্জির রাজনীতিতে যে পথটা আমরা দেখতে পাই, এটা কি সম্পূর্ণটাই পরিবারতন্ত্রের জন্য, না এর পিছনে ওনার নিজেরও স্ট্রাগল রয়েছে? অভিষেক ব্যানার্জি তো কোনোদিন মানে রাজনীতি বলতে যেটা মানে সংগ্রাম, লড়াই, আমরা যেটা করে রাজনীতি করা শিখেছি, সেটা তো কোনোদিন করেননি। অভিষেক ব্যানার্জি কোটায়, দেখুন অভিষেক ব্যানার্জির নিজস্ব একটা কর্পোরেট ঘরানা আছে, কিন্তু সেটা দিয়ে তো আর রাজনীতি হয় না। অভিষেক পরিবারতন্ত্র কোটা, অভিষেক ব্যানার্জি আসলে ভাইপো না, কিন্তু অভিষেক ব্যানার্জি ভাইপো প্লাস বোনপো, দুটোই। আপনি জিজ্ঞেস করবেন কীরকম? অভিষেক ব্যানার্জি কিন্তু মমতা ব্যানার্জির মামাতো বোনের ছেলে, নিজের ভাইপো হতে পারে, কিন্তু অভিষেক ব্যানার্জি হচ্ছে মমতা ব্যানার্জি নিজের মামাতো বোনের ছেলে।
যে লতা ব্যানার্জি বলে অভিষেক ব্যানার্জির মাকে যাকে বলা হয়, তিনি হচ্ছেন মমতা ব্যানার্জির মামাতো বোন। শেষ প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের বিকল্প কি এই রাজ্যে বিজেপি? হ্যাঁ, বিজেপি ছাড়া তো আর কেউ নেই। বিজেপি ছাড়া তো আর কেউ নেই। আর তৃণমূল কংগ্রেসের বিকল্প একমাত্র হচ্ছেন শুভেন্দু অধিকারী। মানে তৃণমূল কংগ্রেসের না, মানে বলেন যদি তবে তৃণমূল কংগ্রেসেরই। কিন্তু মমতা ব্যানার্জির বিকল্প হচ্ছেন একদম শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জি তো সবসময় শুভেন্দু ফোবিয়ায় ভোগেন। তিনি বলেন তিনি 294টা কেন্দ্রের প্রার্থী। তাই তিনি নিজে হেরে গেলেন কেন নন্দীগ্রামে? শুভেন্দু বলেন না উনি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। ঠিকই তো 1956 ভোটে যে হারতে পারে, শুভেন্দু যাকে হারিয়ে দিতে পারে, ফেল করেও পাস। আমি কোনোদিন মানে এই কম্পার্টমেন্টাল শব্দটা শুনেছি, কিন্তু আমি কোনোদিন বিশ্বাস করুন আমি কোনোদিন ফেল করিনি। আমি যে খুব ফার্স্ট ক্লাস পেয়েছি তা না, আমি পাস করেই উঠেছি। কিন্তু কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী।